এনবিআর এর অচল অবস্থা নিরসনে হার্ডলাইনে সরকার। রাজস্ব বিভাগের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার সিদ্ধান্ত। অবিলম্বে কর্মীদের কাজে ফেরার নির্দেশ। ৮ আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। মৌলিক বিষয়ে আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয়। জুলাই শহীদ দিবসের মধ্যে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে মত সালাউদ্দিনের। জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার। ছাত্র জনতাকে নিয়ে ৩রা আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি, জানালেন নাহিদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ। এবং আনুপাতিক পদ্ধতির নামে নির্বাচন পেছাতে মাঠে একদল লোক। অভিযোগ বিএনপির প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা জামায়াতের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। রাজস্ব বোর্ডের সকল দপ্তরকে চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে সকল কর্মীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। অন্যথায় জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে আজ দুপুরে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনবিআর এর। কর্মসূচির ফলে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম, তবে সচল আছে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকে অগ্রহণযোগ্য তুলে ধরে অর্থনীতির ক্রমাগত ক্ষতি হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার দফতর। এমন পরিস্থিতিতে অতি জরুরি বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চলমান রাখার স্বার্থে রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিয়ে রোববার সকাল থেকে কর্মীরা জড়ো হন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে। রাজস্ব আহরণ কার্যক্রম বন্ধ রেখে চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বেলা ১টার কিছু পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত চলবে শাটডাউন। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছে, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। শাটডাউনের ফলে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। অতিরিক্ত কাজের মাধ্যমে রাজস্ব আহরণ পুষিয়ে দেওয়া হবে বলে জানান ঐক্য পরিষদের নেতারা। যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতিকে আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল রেভিনিউ আমরা আদায় করে সেই সমস্যা খুশি। শনিবার ব্যবসায়ী নেতারা এক সংবাদ সম্মেলনে জানান রাজস্ব বোর্ডের শাটডাউনের ফলে প্রতিদিন প্রায় ২৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে যদি এখন বলি, এনবিআর ভবনের সামনে দেখেছি যে কর্মকর্তারা যে সারা দিন ভোর বৈঠক করছিলেন এবং আন্দোলন করছিলেন, সেই আন্দোলন কিন্তু শেষ হয়েছে। কিন্তু এই আন্দোলনে কিন্তু সারা দিন ভোর যদি বলতে যাই তাহলে কিন্তু নানা নাটকীয়তার মধ্য দিয়ে ছিল। সকাল থেকে কিন্তু শাটডাউন কর্মসূচি যেমন ছিল, মার্চ টু এনবিআর কর্মসূচি সকাল থেকে দেখা গিয়েছিল যে তারা স্লোগানে এই প্রান্তটি মুখর ছিল এবং তারা এক দফা দাবিতে অনড় ছিলেন যে তাদের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে এবং তারপরে তাদের যৌক্তিক সংস্কার, যেটা সংস্কারের ব্যাপারে তারা কথা বলেছিলেন। তারপরে কিন্তু তারা একটি ইতিবাচক সাড়ার অপেক্ষায় ছিলেন। অর্থ উপদেষ্টা থেকে কিন্তু একটা ইতিবাচক সাড়া হয়েছিল, তাদের সাথে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল যে তারা তাদের যে কর্মসূচি ছিল, যেটা শাটডাউন কর্মসূচি, সেটা কিন্তু অব্যাহত রেখেছিলেন এবং একটা মাত্র বাতিল করেছিলেন, সেটা মার্চ টু এনবিআর। তো তারপরে দেখা গেল যে অর্থ উপদেষ্টা কিন্তু তাদের আমন্ত্রণ জানানোর পরেও কিন্তু তাদের সাথে বৈঠকটা ঠিক হয়ে ওঠেনি। এখান থেকে ২০ জনের দল কিন্তু সেখানে গিয়েছিল। আমরা শুনেছিলাম
ব্যবসায়ীদের সাথে বৈঠক করার জন্য এখান থেকে 20 সদস্যের আরেকটি দল গিয়েছিল, কিন্তু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষ পর্যন্ত হয়নি। তারপরে তারা দেখা গেল যে এখানে আসলেন, সংক্ষিপ্ত একটা ব্রিফিং করলেন। ব্রিফিং করার পরে তারা বললেন যে আজকের মতো এই আন্দোলনটা তারা স্থগিত করছেন। আমরা জানতে পেরেছি যে এনবিআর যে সদস্য আছে তাদের কয়েকজনের বিরুদ্ধে 6 জন সদস্যের বিরুদ্ধে নানা রকমের কিন্তু দুদকের অনুসন্ধান চলছে এবং নানা রকমের অ্যাকশন নেওয়া হতে পারে এরকম শোনা যাচ্ছে। তারপরে আমি যদি বলি যে আগামীকালকে থেকে তারা যে বৈঠক করবেন, আগামীকাল থেকে এই ধরনের কর্মসূচি কিন্তু তারা আবার অব্যাহত রাখবেন। আজকে যেমন প্রত্যাহার করেছেন লং মার্চ টু এনবিআর, কালকে কিন্তু আগামীকালকে সকাল থেকে দেখা যাবে যে শাটডাউন কর্মসূচি ঢাকার বাইরে থাকবে। তেমনইভাবে কিন্তু থাকবে যে লং মার্চ টু এনবিআর, এই দুটি কর্মসূচি থাকবে। তাদের বলা হয়েছিল যে অর্থ উপদেষ্টার এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি বাধ্যতামূলক এনবিআর সেবার কথা বলেছিলেন, সেই বিবৃতি দেওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি, তারা বলেছেন যে সেই প্রতিক্রিয়ার পরেও তারা আন্দোলন অব্যাহত রাখবেন। তো দেখা যাচ্ছে যে রাজস্ব বোর্ডের ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস, 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অপরাধে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ভুয়া মামলা ঠেকাতে এমন বিধান যুক্ত করে আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি 16 জুলাই শহীদ দিবস আর 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এ সময় উপদেষ্টা জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয়। অল্প দিনের মধ্যেই শুরু হবে কার্যক্রম। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন হলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা আসিফ নজরুলের। রেহাই দেওয়ার একটা সুযোগ করে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঐক্যমত গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। জুলাই শহীদ দিবসের আগে জাতীয় সনদ তৈরিতে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ব্যক্তি দল মতের ঊর্ধ্বে উঠে মতামত দেওয়ার আহ্বান তার। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক পদে নিয়োগ কমিটির বিষয় এখনও ঐকমত্য তৈরি হয়নি। 3 দিন বন্ধ থাকার পর রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতার স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, সেই রক্তের উপর পাড়া দিয়ে, সেই রক্তের স্রোতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছতে আলোচনা চলছে। 3 দিন আলোচনার পরও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি।
রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর না করা যেতে পারে বলে শঙ্কা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামায়াতের। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন। কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে। এবং এরকম নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা মানুষকে আবার ভাবতে হবে। আলোচনায় বিভিন্ন বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হবে সে বিষয়ের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হতে পারে। বৈঠক শেষে বিএনপি, এনসিপি সহ অন্য রাজনৈতিক দল এবং কমিশনের সংবাদ সম্মেলনে দিনের অগ্রগতি তুলে ধরা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার, তাই ছাত্র জনতাকে নিয়ে ৩রা অগস্ট ঘোষণাপত্র দেবে জাতীয় নাগরিক পার্টি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই ঘোষণাপত্রে হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ থাকতে হবে এবং কতদিনে শেষ হবে তা নিশ্চিত করতে হবে। কারণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। ১ মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। জুলাই আগস্টের সেই মহেন্দ্রক্ষণ স্মরণে কর্মসূচি ঘোষণা করছে বিভিন্ন দল ও সংগঠন। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করবেন তারা। এতে থাকছে ৬৪ জেলায় মাসব্যাপী পদযাত্রা, জুলাই ঘোষণাপত্র পাঠ ও ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। প্রশ্নোত্তর পর্বে নাহিদ জানান, জুলাই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ সময় গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে ৩০ কার্য দিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা কেন দিতে পারেনি, বাবার কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমার বিষয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন বা পূর্বের যেই এক্সিকিউটিভ যেই কমিটি ছিল, আমরা তারা এই বিষয়গুলো দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর কি, বা সেই অনুযায়ী বিষয়গুলো অ্যাড্রেস করা হবে। জাতীয় নির্বাচনের আগেই সংস্কার ও বিচারের রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি চেয়েছেন এনসিপি নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে একদল লোক জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে আরেক স্থায়ী কমিটির সদস্য আমেশ খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে সবাই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে আনুপাতিক হারে নির্বাচন সহ ১৬ দফা দাবি তুলে ধরে ইসলামী আন্দোলন। এতে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আনুপাতিক পদ্ধতি সহ এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনকে
নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। একই দিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়দের সঙ্গে। জাতীয় নির্বাচন আয়োজনে সহায়তা দিতে আগ্রহের কথা জানান হাই কমিশনার। পরে আমির খুসরু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত সবাই। আরেক প্রশ্নের জবাবে জানান, পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার তো নেই। আমি তো দেখতেছি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাইয়ের গণ অভ্যুত্থান। শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু। শহীদদের স্বপ্নও তাই নয়। সংবাদ সম্মেলনে পুরো জুলাই মাস এবং আগস্টের 6 তারিখ পর্যন্ত গণ অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামায়াত ইসলামী। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। প্রায় 1 দশক পর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নিজেদের তৎপরতা বাড়াচ্ছে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সির রিপোর্ট। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয়েছে জেল জুলুমের, হারাতে হয়েছে দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে, তখন পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরির শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কাঠামো এখন রাষ্ট্রে করা হয়েছে সেই 54 বছর ধরে, এটা একটা মেশিনারির মধ্যে, এখানে যে ঢুকবে সে স্বৈরাচার হবে। উইদাউট রিফর্ম, সংস্কার ছাড়া ইলেকশন হলে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তন কোনো মূল্য থাকবে না, আবার স্বৈরাচার পয়দা হবে। সংস্কারের কাজগুলো সব পারবেন না, মৌলিক সংস্কারগুলো করেন, আর এই অপরাধী গণহত্যাকারী মানবতা বিরোধীদের বিচারটা আপনি করেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল। নির্বাচনটা জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা আমরা সেখানে একটু আশঙ্কা করছি। সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা সোজা থাকতে পারবেন, কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন। কারণ হলো যে একটা দলের সাথে কথা বলে জাতির কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি থেকে উনি যে রিট্রিট করলেন, ফিরে আসলেন, সেটা তো ওই জায়গাতে বসে একটা দলের সাথে কথা বলে উনি ঘোষণা দিতে পারেন না। আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় 300 আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু করার যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছে, আমরা সে ব্যাপারে আস্থা রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার প্রক্রিয়া শুরু হলো। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে 3রা জুলাই। এদিকে 11 বছর আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ 62 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন জনির বাবা।
শুরু হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামির বিচার শুরুর প্রক্রিয়া। রোববার ৫ আগস্ট রাজধানীর চাকখারপুলে ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে বলা হয়, সে সময়ের ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন আসামিদের নির্দেশে চাকখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার ৪ জনের মধ্যে ২ জনের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যার শুনানি হবে ৩ জুলাই। গত সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাকখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা। এদিন ২০১৫ সালে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন জনির বাবা। তার বাড়ির সংলগ্নে একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে, আমি কার কথা বলবো বলেন। অভিযোগে বলা হয়, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে জেল গেট থেকে আটক করে গুলি করে হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে সুরাহার পথ খুলে দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়া এবং পদত্যাগ করাতে বাধ্য করার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে শৃঙ্খলা বিধি গ্রহণের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউয়ের আইনজীবী বলছেন, আওয়ামী লীগ আমলে বিচার বিভাগে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের জ্বলন্ত উদাহরণ ছিল শৃঙ্খলা বিধির এই মামলা। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঐতিহাসিক মাজদার হোসেন মামলা। ২৬ বছর আগে বিচার বিভাগ পৃথকীকরণ চেয়ে করা এই মামলায় আপিল বিভাগ ১২ দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। মাজদার হোসেন মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক, কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সিনহা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। অথচ বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়কে প্রাধান্য দেয়া হয়। ওয়াহাব মিয়া নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চের সেই আদেশ রোববার স্থগিত করলেন বর্তমান আপিল বিভাগ। যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে, এই আদেশটি স্থগিত হয়ে গেল, ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না। দ্বিতীয়ত হলো, শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। আর তৃতীয়ত হলো, হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন 116 অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে, এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না। নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। মাজদার হোসেন মামলার রিভিউয়ের আইনজীবী শিশির মনির বলেন, আওয়ামী লীগ আমলে বিচার বিভাগে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের জ্বলন্ত উদাহরণ ছিল শৃঙ্খলা বিধির এই মামলা। 3 জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি দেওয়া হয়েছিল, এই আদেশটি আমাদের বিচার বিভাগের প্রতি ছিল একটা অ্যাসল্ট, অ্যাটাক অন দ্য জুডিশিয়ারি বাই দি এক্সিকিউটিভ। এই ডিসিপ্লিনারি রুলসে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না, পদোন্নতিও হবে না, বদলিও হবে না, শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না। এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয়,
তাহলে এই ধরনের শৃঙ্খলাবিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দ্য ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এই শৃঙ্খলা বিধি নিয়ে কিভাবে তাকে দেশ ছাড়া করা হয়, যা তুলে ধরা হয় আপিল বিভাগে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অনিয়মের মামলায় 3 দিনের রিমান্ড শেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতে এই আদেশ দেওয়া হয়। শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতার করা নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে আনা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। বিকেলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে আছেন সাবেক সিইসি কেএম নুরুল হুদা। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন উপদেষ্টা জানিয়েছেন দ্রুত শেষ করা হবে এই মামলার বিচার কাজ। আর এই ঘটনার দায় বিএনপির উপর চাপানোর চক্রান্তে ক্ষুব্ধ দলটির নেতারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 15 দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করলেও সেখান থেকে পালিয়ে যায় সে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যদি তারা আইডি থাকতে এবং তারা যদি অন্যায় করতে তাহলে বিচার হবে। পরদিন শুক্রবার ফজর আলীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এর প্রেক্ষিতে রোববার ভোর 5টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজল আলীর নামে তাকে আমরা গ্রেপ্তার করেছি। ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার সংক্রান্তে আমরা তাদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, মুরাদনগরে ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে। ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় বিএনপির উপর দোষ চাপিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি তার। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফজর আলী আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ। মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল শুটার বাপ্পি ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় 3টি বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। নাম বাপ্পি, দেখতে সাদাসিধা মনে হলেও তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র মাদকের 11টি মামলা। জেলও খেটেছেন প্রায় 4.5 বছর। সব শেষ গত 19 জুন হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর গুলি চালায় বাপ্পি। এতে আহত হন 3 পুলিশ সদস্য। এরপর এই শুটারকে ধরতে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। 26 জুন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও অধরায় থেকে যায় মূল হোতা বাপ্পি। তবে পরদিনই পুলিশের জালে আটকা পড়ে সে। গ্রেফতারের সময় উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি এবং ইয়াবা। অস্ত্র, গুলি, 4000 পিস ইয়াবা, 3টি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্য উপাত্ত এগুলি সংগ্রহ করি। যদিও গ্রেফতার এড়াতে নানা চেষ্টা চালায় চিহ্নিত এই সন্ত্রাসী। উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে
ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। গ্রেফতারকৃত বাপ্পি আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হচ্ছিল বলে জানায় পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় নিখোঁজের 2 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ বলছে মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একমাত্র সন্তান সৌমিককে হারিয়ে দিশেহারা পরিবার, স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জলশিরতলা এলাকায় নিজ বাড়ি থেকে হাঁটাহাঁটির জন্য বের হন সৌমিক। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবার সদর থানায় জিডিও করে। রোববার বেলা 11টার দিকে শাহজাহানপুরের বি ব্লক এলাকায় সেনানিবাস লেক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, সৌমিককে পরিকল্পিতভাবে হত্যার পর লেকে ফেলে দেওয়া হয়েছে। ওনাদের ফ্ল্যাটের যে একটা অ্যাসোসিয়েশন আছে ওখানে অনেক খারাপ ভাষায় কথা বলছে, তারপরে আবার ওই নিচে আবার ওই ধস্তাধস্তিটা হয়েছে। তা আমরা আশঙ্কা করতেছি যে তারা এই অপহরণের সাথে জড়িত এবং এই মৃত্যুর সাথে তারা জড়িত থাকতে পারে। সঠিক বিচার চাই আমরা, যেন এরকম আর কোনো মায়ের বুক খালি না হয়। পুলিশ বলছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় গিয়েছিলেন সৌমিক। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তার। মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যা না আত্মহত্যা এটি আমরা তদন্ত করে দেখছি। ময়না তদন্তের পরে আসলে সত্য মিথ্যা বের হয়ে আসবে। সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ। জাতিগত বৈচিত্র্য ও প্রজন্ম বিবেচনায় সব সমস্যার সমাধান খুঁজে তার উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস একাডেমিয়া সংলাপে একথা বলেন তিনি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংলাপে উপস্থিত অন্য উপদেষ্টারা। জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের সঙ্গে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল বিজনেস একাডেমিয়ার সংলাপ 2025। আয়োজনের শুরুতে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজন গবেষক, শিক্ষক এবং কর্মী হিসেবে সবার উচিত জাতিগত বৈচিত্র্য ও প্রজন্ম ভিত্তিক প্রেক্ষাপটে সকল সমস্যার সমাধান খুঁজে বের করা এবং তার উন্নয়ন করা। In the classrooms, boardrooms, and communities across Bangladesh and beyond. Let us continue to work together in building a world of 3 zeros. আয়োজনে উপস্থিত ছিলেন আরও 2 উপদেষ্টা। তারা বলেন, এগিয়ে চলার অগ্রযাত্রায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে, হতে হবে একতাবদ্ধ। My ministries must pledge to the carriers of this vision. We must pledge to be the carriers of this vision so that together we can create a new Bangladesh, more humane, more just, and more whole. The 3-0 theory is steadily gaining popularity as a forward-thinking and practical model for building a better and more equitable world. It envisions of a future with zero poverty, zero unemployment, and zero net carbon emission. দিনব্যাপী এই আয়োজনে এনএসইউ, সোশ্যাল বিজনেস সেন্টার সহ 3টি সেন্টার উদ্বোধন করা হয়। পাশাপাশি আলোচনা হয় উচ্চশিক্ষায়, সামাজিক ব্যবসায় নীতিমালা একীভূত করার প্রক্রিয়া নিয়েও। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার উপর, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের পরামর্শ অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। নতুন অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কি থাকছে এবারের মুদ্রানীতিতে? জুন পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল, এটা 6-7-এর মধ্যে নামিয়ে আসলো কিনা, যদি অফিসিয়ালি নেমে আসে তবে এক ধরনের সিদ্ধান্ত হবে, আর যদি দেখে না এখনও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি তখন হয়তো আগের রিজিড অবস্থা আর একটু কন্টিনিউ করতে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার, রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, রিজার্ভ বিল্ড আপ সব কিছু এবং ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলেই আমরা কনসিডার করে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এবং ইনফ্লেশন কমে আনা, এই লক্ষ্যেই কিন্তু মনিটারি পলিসি ডিজাইন করা হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে। বিনিয়োগ যদি বৃদ্ধি না করতে পারি, কর্মসংস্থান যদি বৃদ্ধি না করতে পারি, প্রবৃদ্ধি যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। কাজে এটাকেও মাথায় রাখা প্রয়োজন হবে যখন নতুন মুদ্রানীতি বিগত আগামী 6 মাসের জন্য ঘোষণা করা হয়। 2006 সাল থেকে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও 2019 সাল থেকে তা একবারে নামিয়ে আনা হয়েছিল। অবশ্য 2022-23 অর্থবছর থেকে আবারও বছরে 2 বার মুদ্রানীতি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি। তবে ইরানের উপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত দেয়া হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও এখনও যুদ্ধের রেশ কাটেনি। প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের 2 দেশ এবার পরমাণু চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে পাঠাতে প্রস্তুত আছে তেহরান, কিন্তু ইরান কখনোই নিজস্ব ইউরেনিয়াম উৎপাদনের অধিকার ত্যাগ করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ মেনে নেওয়া হবে না, এমনকি দেশটির ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও শর্ত জুড়ে দেয়া হয়। এদিকে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে আস্থা সংকটের অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, উপসাগরীয় দেশগুলোর শান্তি প্রচেষ্টা ইরানের একতরফা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনা নির্মাণে যুক্তরাষ্ট্রের $3000 কোটি সহযোগিতার প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান যুদ্ধে জিতেছে আয়াতুল্লাহ খামেনির এমন দাবিও একটি নির্লজ্জ মিথ্যাচার বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি কাটিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে তেহরান। ক্ষতিগ্রস্ত সাইটগুলো পরিদর্শনের জন্য IAEA এর অনুরোধ জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। টেস্টের ব্যর্থতা শেষে লঙ্কানদের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষা। যেই সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। কলম্বো পৌঁছানোর একদিন পরই অনুশীলনে দীর্ঘ সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। বিশেষ কাজ করেছেন ফিটনেস নিয়ে। এদিন বোলিং কোচ শন টেইটের অধীনে 8 ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও শান দিয়েছেন তাসকিন। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। সবশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। এরপর কিন্তু বাংলাদেশ সিরিজ খেলেছে বেশ কয়েকটি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে ঘরের মাটিতে, তারপর ছিল ইউএইর বিপক্ষে এবং কি পাকিস্তানের বিপক্ষে, কিন্তু কোনো সিরিজেই আসলে তিনি খেলতে পারেননি।
আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাসকিন ব্যাটিং অনুশীলন করতে যাচ্ছেন। তিনি আজকে লম্বা সময় ধরে কিন্তু বোলিং অনুশীলনটা করেছেন। লম্বা সময় পর যেহেতু তাসকিন দলে ফিরেছেন, তাকে নিয়ে আমরা দেখেছি যে টিম ম্যানেজমেন্টের যারা কোচিং প্যানেলে রয়েছেন, শন টেট বিশেষ করে বোলিং কোচ, তিনি তাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন। তাসকিনকে দেখে যেটা মনে হয়েছে, এতদিন যেহেতু তিনি মাঠে ছিলেন না, বিভিন্ন ট্রিটমেন্ট পলিসির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়েছে, তার মনে হয়েছে যে শারীরিকভাবে একটু ওয়েট গেইন করেছেন, যে কারণে কিন্তু মাঠে ঢুকেই কিন্তু তিনি গা গরম করে নেয়ার এবং কি যে ফিটনেস অনুশীলনের যে বিষয়টা থাকে সে বিষয়টা নিয়ে কাজ করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে তাসকিন ফিরেছেন, রিদমটাও আসলে ফিরে পাওয়ার একটা বিষয় রয়েছে, এই জিনিসটা নিয়ে লম্বা সময় কাজ করেছেন শন টেট। পাশাপাশি যদি বলি যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও ছিলেন তার সঙ্গে। তাসকিন আসলে অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছেন তিনি, যেহেতু অনেকদিন পরে ফিরেছেন, বোলিং করেছেন অনেক লম্বা সময় ধরে, 8 ওভার বল করেছেন, আর গরমটাও অনেক বেশি, মাত্রই একদিন আগে এসেছেন শ্রীলঙ্কাতে, সেই জায়গা থেকে মানিয়ে নিয়ে যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আসলে আমরা দেখেছি তাসকিনের। শন টেটের কাছ থেকে কিন্তু বাহবা পেয়েছেন, হাই ফাইভ করেছেন, সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে তাকে প্রথম ওয়ানডে থেকেই মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে একাদশে রাখতে। কলম্বোতে সাদা পোশাকে ধূসর পারফরমেন্সের পর রঙিন পোশাকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর মিশন। বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও তাসকিন ফিরেছেন প্রথমবারের মতো, কারণ দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে তিনি ওয়ানডে দলে ফিরেছেন। এবং আজকের দিনে যেমনটা দেখা গেছে যে টিম ম্যানেজমেন্ট কিংবা বোলিং কোচ বেশ গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে কাজ করছেন, কারণ তার ফিটনেস এবং কি সেই রিদমটা ফিরে পাওয়াটা খুব দরকার, কারণ লঙ্কানদেরকে রঙিন পোশাকে বধ করতে হলে এই এক্সপ্রেস বোলারের সার্ভিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন। শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বার্কলার। অন্যদিকে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বাহরাইন। মিয়ানমারের থুননে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। লড়াইটা অসম, কিন্তু লক্ষ্যটা স্থির। র্যাঙ্কিংয়ে পার্থক্য 36 ধাপ। তবে এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিত করার স্বপ্নে বুট টানা দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের মেলে ধরার পালা লাল সবুজ বাহিনীর। বড় মঞ্চের বড় এই চ্যালেঞ্জের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দলের জন্য বড় সমস্যা অনুশীলনের সময়সূচি। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে 3 ম্যাচের 2টি মাঠে গড়াবে সন্ধ্যায়। তবে বাংলাদেশ দল অনুশীলন করেছে সকালে। ম্যাচের সময়ের সঙ্গে প্র্যাকটিসের সময়ের তারতম্যও কিছুটা ভোগাতে পারে দলকে। যদিও নিজেদের সেরা প্রস্তুতির পাশাপাশি দলগুলোর খেলার ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিয়েছে বাংলাদেশ। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইন ফিজিক্যালি স্ট্রং টিম, তারা ডেভেলপিং টিম। কোনো দলকে ছোট কিংবা বড় করে দেখা ঠিক হবে না। আমরা সব দলের খেলার ভিডিও বিশ্লেষণ করেছি। আমাদের তরুণ দল ইউএইর বিপক্ষে খেলেছে, সেটা আমাদের জন্য ভালো ছিল খুব। জর্ডান আর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলাও আমাদের শক্তি সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। আমরা এই টুর্নামেন্টের আগে কখনো কোয়ালিফাই করিনি। আমার দলে তরুণ ফুটবলারদের নিয়ে আমি খুব আশাবাদী। এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে ইউএইর বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে বাহরাইনও। 2 ম্যাচের 2টিতে ড্র করে ভালো প্রস্তুতি সেরে নিয়েছে তারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দ্য রেডস। আমাদের প্রস্তুতি খুব ভালো আছে। আমরা ম্যাচের সময়ের সঙ্গে মিলিয়ে অনুশীলন করতে পেরেছি। আমাদের 3টি ম্যাচ খেলতে হবে। আমাদের দল তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া। আশা করছি আমরা ভালো কিছুই মাঠে করে দেখাবো। এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন মিশনের আগে দলের তরুণদের নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এনবিআর এর অচলাবস্থা নিরসনে হার্ডলাইনের সরকার। রাজস্ব বিভাগের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার সিদ্ধান্ত। অবিলম্বে কর্মীদের কাজে ফেরার নির্দেশ। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে জড়িত না থাকলে
প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এবং জুলাই শহীদ দিবসের মধ্যে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। সরকার ব্যর্থতার পরিচয় দেয়ায় ছাত্র জনতাকে নিয়ে 3 অগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।